ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট এক্সামের জন্য বিগত বছরের প্যাটার্নকে ফলো করে ম্যাথ প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ৩ নম্বর সেটের গুরুত্বপূর্ণ 10টা কোশ্চেন সলভ করব এবং শর্ট ট্রিক্স কনসেপ্ট দুটোকে মার্জ করে আমরা খুব সুন্দরভাবে এই ক্লাসটা সুসম্পন্ন করব। চলো আজকের ফার্স্টের কোশ্চেনটা দেখে নিই। দেখো, এক ব্যক্তি 40 কিলোমিটার গতিবেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তারপর সে আবার 50% গতিবেগ বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় গতিবেগ কত? দেখো, এই কোশ্চেনটা উইদাউট খাতা পেন আমরা করব, তার আগে একটু কনসেপ্ট দিয়ে সলভটা করে নিই। 40 কিলোমিটার/আওয়ার প্রাথমিক গতিবেগ যাওয়ার পথে, এর পরের বার যখন সে আবার ফিরে এসছে তখন 50% গতিবেগ বাড়িয়ে এসছে। তাহলে 50% কোনো একটা সংখ্যার 50% মানে হচ্ছে তার অর্ধেক। তাহলে অর্ধেক কত বাড়িয়েছে? 20 বাড়িয়েছে। অর্থাৎ সেকেন্ড বার 20-র সাথে আরো 40-এর সাথে আরো 20 কিলোমিটার/আওয়ার যোগ হয়েছে, অর্থাৎ 60 কিলোমিটার গতিবেগে কিন্তু পরের বার এসছে। তো এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার দেখো, এইবার বলা হয়েছে যে সমগ্র যাত্রা পথের গড় গতিবেগ কত। গড় গতিবেগের ফর্মুলা তো আমরা জানি যে 2xy/x+y। তাহলে 2xy এটাকে যদি আমরা x ধরি আর এটাকে যদি আমরা y ধরি, তাহলে আমরা পেয়ে যাব অতি সহজেই। এটাকে যদি y ধরি তাহলে 2xy/x+y ইকুয়াল কি হবে না 2 × 40 × 60/40 আর 60 যোগ করলে 100 হয়। আমি একবারে 100টা বসিয়ে দিলাম। তাহলে এটা কাটছি, এটা কাটছি। তাহলে আলটিমেট কত হলো? 4 6 48। তাহলে সঠিক উত্তর কত? 48। এবার আমি দেখো এত সহজে করতে পারলাম। ইভেন এর থেকেও সহজে আমি যদি করি তাহলে কি দাঁড়াবে? দেখো, সোজা এই কনসেপ্টটা যদি থাকে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে প্রথমবার গতিবেগ 40, দ্বিতীয়বার গতিবেগ হবে 60। তাহলে 2xy মানে 4 6 24, তার সাথে 2 গুণ, তার মানে 24 2 48। দুটো শূন্য হবে আর নিচে থাকবে 100, দুটো যোগ করলে তাই ডিরেক্টলি আমার উত্তর হয়ে যাবে কাটাকাটি করে 48। তো অপশন নাম্বার সি তে দেখো সেমটাই রয়েছে, 48 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট দেখো, একটি বস্তুর উৎপাদন খরচ খুচরো বিক্রির 2/5 অংশ। যদি বস্তুটি বিক্রি করার সময় 10% ছাড় দেওয়া হয় তবে লাভ কত শতাংশ হবে? দেখো, উৎপাদন খরচ হচ্ছে 2, আর খুচরো বিক্রি যদি হয় সেটা হবে 5। তাহলে এটাকে তো দেখো 2/5 এটা তো একটা রেশিও, ভগ্নাংশকে আমরা রেশিওতে প্রকাশ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি 2 কে 200 ধরি আর 5 কে 500 ধরি তাহলে কোনো প্রবলেম হবে? একদমই না, কারণ এটা আমরা ধরতে পারি, কিন্তু মেইন যে ফ্র্যাকশন তার কিন্তু কোনো পরিবর্তন করিনি। শুধুমাত্র ভ্যালুটা আমরা কি করছি? বাড়াচ্ছি, কিন্তু অরিজিনাল ভ্যালু কিন্তু রেশিওটা কিন্তু একই থাকছে। কারণ এই দুটো শূন্য কেটে দিলে দেখো আল্টিমেট 2/5ই কিন্তু থাকছে। তো আমরা এটাকে উৎপাদন খরচ আমরা 200 টাকা ধরলাম আর খুচরো বিক্রির দাম ধরলাম 500 টাকা। এবার বলা হলো যে যদি দ্রব্যটি বিক্রি করার সময় 10% ছাড় দেওয়া হয়, এমআরপির উপরে ছাড় নয় কিন্তু, সোজা খুচরো বিক্রির কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তাই এর উপরে 10% ছাড়, তাহলে এর উপরে যদি 10% ছাড় দেওয়া হয়, 100 টাকায় 10 টাকা, তাহলে 500 টাকায় 50 টাকা ছাড় হবে। তাহলে ছাড় দেওয়ার পরে বিক্রি করবে কত টাকায়? 50 টাকা। যদি এর থেকে আমি মাইনাস করি তাহলে 450 টাকা। তাহলে উৎপাদন ব্যয় আমার 200 টাকা এবং বিক্রয় করা হচ্ছে 450 টাকা, 450 টাকা। তাহলে আলটিমেট প্রফিট কত? লাভটা কত হলো? লাভ হলো 450 থেকে যদি 200 বাদ দিই তাহলে আমরা পাবো 250 টাকা। এই 250 টাকা লাভ হলো কত টাকায়? না 200 টাকা। অলওয়েজ কেনা মূল্য বা ক্রয় মূল্যের উপরেই কিন্তু লাভ হয়, বা উৎপাদন খরচের উপরেই লাভ হয়েছে। তাহলে 200 টাকায় লাভ হয়েছে 250 টাকা। তাহলে 100 টাকায় কত? তাহলে এর থেকে অর্ধেক হয়ে যাচ্ছে 100 টাকা। তাহলে এর থেকে অর্ধেক হয়ে যাবে কত? 125 টাকা। 100তে যেহেতু বের করছি আমরা, তাই সেটা পার্সেন্টেজ হয়ে যাবে, অর্থাৎ 125% হবে। কিন্তু আমরা যদি ওইভাবে না করি তাহলে আমরা এইভাবে করে নিতে পারি, 200 টাকায় 250 টাকা লাভ হয়, 100 টাকায় কত লাভ হয়? তাহলে এই দুটো শূন্য কাটছি, 250কে 2 দিয়ে কাটলে 125। তাহলে আলটিমেট উত্তর আমার 125%। তো এটা কথা কোথায় রয়েছে? 2 নম্বর অপশনে দেখো রয়েছে 125। নেক্সট দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 1200 টাকা। একটি দ্রব্যের ক্রয় মূল্য যদি 1200 টাকা হয় এবং এটা ধার্য মূল্য থেকে 25% কম, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত? বেশ খুব সুন্দর অঙ্ক। দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 1200 টাকা এবং এটা ধার্য মূল্য থেকে 25% কম। তাহলে ক্রয় মূল্য যদি সিপি আমি 1200 টাকা বলি, ধার্য মূল্য এর থেকে 25% কম। এটা মানে এই 1200 টাকাটা কিন্তু এই 25% কম কার থেকে? ধার্য মূল্যের থেকে, অর্থাৎ এমআরপি থেকে
25% কম। এমআরপি যদি 100 হয়, 100% হয়, তাহলে এই যে 1200 টাকা হচ্ছে এর থেকে 25% কম, মানে হচ্ছে আল্টিমেট 75%। 75% এর ভ্যালু কত? এই 1200। তাহলে 75% এর ভ্যালু যদি এত হয়, তাহলে অরিজিনাল ধার্য মূল্য 100%, এই 100% এর ভ্যালু কত হয় আমরা একবার দেখে নিই। 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটছি 4, 3 দিয়ে কাটলে 4, 4, 4 4 16। অর্থাৎ অরিজিনালি ধার্য মূল্য হচ্ছে 1600 টাকা। দেখো 1600 টাকা অরিজিনাল ধার্য মূল্য। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, তবে শতকরা লাভ কত হয়? এমআরপির উপরে ছাড় এবার 15%। 15% মানে 100 টাকার জিনিসটা 85 টাকায় বিক্রি করবেন। তাহলে 1600 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করবেন? 85/100। তা এই দুটো শূন্য আমি কাটছি, এই দুটো শূন্য কাটছি। তাহলে 16 আর 85 যদি আমরা গুণ করি, তাহলে কত পাবো? 16 আর 85 গুণ করলে 1300, 1360, 1360 টাকা। তো 1360 টাকা হচ্ছে এসপি। ওকে, এবার বলা হচ্ছে যে তাহলে লাভের শতকরা পরিমাণ কত? তো সিপি কস্ট প্রাইস 1200 আর বিক্রয় মূল্য 1360। তাহলে এখান থেকে প্রফিট কত? প্রফিট হচ্ছে 160 টাকা। যদি আমরা বিয়োগ করি 1360 থেকে 1200, তাহলে প্রফিট 160 টাকা। 1360 মাইনাস 1200, তাহলে হচ্ছে 160 টাকা। এই 160 টাকা কত টাকায় লাভ হলো? 1200 টাকায়। তাহলে পার্সেন্টেজ বের করতে হবে, শতকরা। তাহলে 100 তে কত? এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটছি। 12 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4, 0, 40/3%। 40/3% মানে 3 13 39, 1/3 এত পার্সেন্ট। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 13 পূর্ণ 1/3 বা অপশন সি তে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখব পরের কোয়েশ্চেন। দেখো, ধার্য মূল্যের উপর 28% ছাড় দেওয়ার পর দ্রব্যটি 3600 টাকা বিক্রি করে দোকানদারের 10% ক্ষতি হয়। কোন একটা দ্রব্য তার যে জায়গাগুলো আমাদেরকে দেখতে হচ্ছে, সেটা হচ্ছে যে সে 10% ক্ষতিতে বিক্রি করেছে এবং সেটা বিক্রয় মূল্য 3600 টাকা। তাহলে যদি সিপি আমি 100% ধরি, তাহলে এসপি কত হবে? এসপি হবে 90%। তার কেন? কারণ 10% ক্ষতি হয়েছে। তাহলে 90% এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, এই বিক্রয় মূল্যটা দেওয়া আছে কত? 3600 টাকা। তাহলে দেখো, এটা থেকে এটা কত গুণ? 4 গুণ। তাহলে সিপি নিশ্চয় এটা থেকে এটা 4 গুণ হবে। 4 গুণ হলে কত টাকা হবে? 4000 টাকা হবে। ওকে, 4000 টাকা হয়ে গেল। এবার আমরা দেখব যে এমআরপি কত। দেখো, এমআরপির উপরে ছাড় দিয়েছে। এমআরপি যদি 100% হয়, তাহলে ছাড় দিয়ে সে বিক্রি করেছে কত? 28% ছাড় দিয়েছে, মানে 72% এ বিক্রি করেছে। এবার এই 72% এর ভ্যালু কত? কত টাকায় বিক্রি করেছে? 3600 টাকায় বিক্রি করেছে। অর্থাৎ এটার থেকে এটা কিন্তু কত গুণ বেশি? 50 গুণ বেশি। দেখো, 360 কে ভাগ করো 72 দিয়ে, দেখো 5 হবে আর একটা শূন্য, 50। তাহলে নিশ্চয়ই এমআরপিটাও এর থেকে 50 গুণ বেশি হবে। 50 গুণ বেশি হলে কত হবে? 5000 হবে। তাহলে আলটিমেটলি এই অঙ্কে আমরা যা যা দরকার আমরা সবগুলোই পেয়ে গেলাম 5000। তাহলে আমরা দেখলাম যে 5000 এমআরপি, এসপি সেলিং প্রাইস 3600, ক্রয় মূল্য 4000। তো যদি ধার্য মূল্যেই বিক্রি করা হতো, তাহলে তার কত লাভ হতো? ধার্য মূল্য কত? 5000 টাকা, এবং সে কিনেছিল কত দিয়ে? 4000 টাকা দিয়ে। তার মানে 1000 টাকা তার প্রফিট। প্রফিট কত? প্রফিট হচ্ছে 5000 মাইনাস 4000। তাহলে আলটিমেট আমরা দেখতে পেলাম 1000 টাকা লাভ। এই 1000 টাকা লাভ হচ্ছে কত টাকায়? 4000 টাকায়। তার মানে 4000 টাকায় যদি 1000 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় কত? আমার আর করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? দেখো, 3টে শূন্য কাটছি, 3টে শূন্য কাটছি। 1/4, 1/4 মানে কত পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু এটা? এটা কিন্তু 25% এর ফ্র্যাকশন ভ্যালু। তাহলে 1/4 25% এর ফ্র্যাকশন ভ্যালু। তাহলে এটা আমার সঠিক উত্তর 25%। বুঝতে পেরেছো কোশ্চেনটা? ওকে, নেক্সট আমরা দেখব পরের কোশ্চেনে রয়েছে, একটি পরীক্ষায় 65% ছাত্র বাংলায়, 55% অঙ্কে এবং উভয় বিষয়ে ফেল করে 40%, এবং 40 জন উভয় বিষয়ে পাশ করে। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো, টোটাল মোট যে পরীক্ষার্থীর সংখ্যা, সেটাকে আমরা ধরবো 100%। 100%, তাহলে বাংলায় ফেল করেছে 65%, অঙ্কে ফেল করেছে 55%। তাহলে টোটাল দুই সাবজেক্ট মিলে ফেল করেছে কত? টোটাল ফেল করলো 120%। কিন্তু এই 120% এর মধ্যে আবার বলেছে 40% উভয় বিষয়, মানে 40% এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, দুটো মিলে 40% আবার উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে সেটা এর মধ্যে থেকে বাদ চলে যাবে, কারণ এই 40% এই 120% এর মধ্যে ঢুকে আছে। তাহলে আলটিমেট আমরা দেখলাম যে 80% কিন্তু টোটালের উপরে ফেল করেছে। তাহলে বাকি যারা রয়েছে তারা কি করেছে? পাস করেছে। ফেল 80%, তাহলে পাস কত পার্সেন্ট? পাস নিশ্চয় 20%। 20%, কারণ 100% টোটাল ছাত্রছাত্রী, 80% ফেল, তার মানে বাকি থাকলো 20%। এই 20% হচ্ছে আমাদের পাস। কিন্তু পাশের সংখ্যা বলে দিয়েছে 40 জন।
দেখো 40 জন পাশের সংখ্যা, তাহলে 20%-এর ভ্যালুই আমরা বলতে পারি কত, 40, 20%-এর ভ্যালু 40, তাহলে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত, 100%, তাহলে 100%-এর ভ্যালু কত ধরেছিলাম দেখো ফার্স্টেই, তাহলে এটা কত, এটা থেকে এটা ডবল আসে, তাহলে 100 থেকেও ডবল হয়ে যাবে, তার মানে 200। বুঝতেই পারলে যে টোটাল অ্যাসপিরেন্টের সংখ্যা কত বা পরীক্ষার্থীর সংখ্যা কত, 200, 200 রয়েছে অপশন বিতে। নেক্সট দেখো, 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:6:7। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 48। তাদের প্রত্যেকের বর্তমান বয়স নির্ণয় করো। দেখো, আমরা লাস্টের পাঠটুকুকে আগে মনে করি যে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 48। তাহলে এখন প্রত্যেকেরই 8 বছর করে কিন্তু বয়স বেড়ে গেছে। তাহলে মোট কতজন লোক, 3 জন, প্রত্যেকের যদি 8 করে বেড়ে যায় তাহলে 3 গুণ 8 অর্থাৎ 24 বছর কিন্তু টোটাল এখন বেড়েছে। আগের 8 বছরের আগে যত 8 বছর আগে যত বয়স ছিল তার থেকে 24 বছর বেড়ে গেছে। তাহলে 24 বছর প্লাস তাদের 8 বছর আগে কত ছিল, এত। তাহলে এটা আমরা যদি দেখি তাহলে 24, 72। তাহলে এই 72 বছর এখন তাদের তিনজনের মোট বয়স। আবার এই বর্তমানে তাদের বয়সের অনুপাতটা দেওয়া আছে, কত আছে, 5:6:7। তাহলে 11 আর হচ্ছে 7, 18। এই 18 এগুলোর প্রত্যেকের সাথে আমরা যদি এক্স মনে করি তাহলে 18x। তাহলে 18x হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি, এবং বছর হিসাবে যদি আমরা দেখি তাহলে সেটা 72 বছর। তাহলে x ইকুয়াল টু কত হবে, 4 18 72, x ইকুয়াল টু 4। তাহলে প্রত্যেকের বয়স কত হবে, একজন এর সাথে কি এটা গুণ আকারে আছে, তাই প্রত্যেকের সাথে 5 এর সাথে x এর ভ্যালু 4 গুণ হবে 6 এর সাথে 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 প্রত্যেকের সাথে। তাহলে আমরা দেখব যে একজনের 4 5 20, আর একজনের 4 6 24, আর একজনের 4 7 28। তাহলে 20 24 28 অপশন বি তে রয়েছে, সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন বি। নেক্সট দেখো, 45 কিমি ঘন্টা গতিবেগে গতিশীল 200 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে। দেখো, 45 কিমি গতিবেগে এই ধরনের যখনই অঙ্ক থাকবে এবং এত মিটার থাকবে, তোমরা বুঝতেই পারছো যে সেকেন্ডে কিন্তু আমার এটা নিয়ে আসতে হবে, গতিবেগটা সেকেন্ডে আনতে হবে। তো 45 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি যদি সেকেন্ড পার মিটারে নিয়ে যাই, মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে কত, 5/18 দিয়ে গুণ করতে হয়। এবং গুণ করলে আমরা দেখবো, কাটাকাটি করলে 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 5, মানে 25/2। 25/2 মানে হচ্ছে 12.5, 12.5। তো 12.5 হচ্ছে এটা মিটার পার সেকেন্ড, এটা তার গতিবেগ। কিন্তু যেতে হবে কত, 200 মিটার। কেন 200 মিটার? কারণ আমরা জানি ট্রেনকে অতিক্রম কোনো একটা ট্রেন যদি কোনো ব্যক্তিকে, কোনো পোলকে, কোনো খুঁটিকে অতিক্রম করে, তাহলে সে তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। তার নিজের দৈর্ঘ্য 200 মিটার, 200 মিটার অতিক্রম করবে কোন গতিবেগে, আমাদের 12.5 মিটার পার সেকেন্ডে। তাহলে 200 ভাগ 12.5, এটাই উত্তর। তো এটাকে আমরা দশমিক তুলে দেবো, একটা শূন্য দিয়ে দেবো, 25 দিয়ে কাটবো, 25 5 5 5 25 125, 25 8, 8 25 200, 0 80, 5 দিয়ে কাটলে 5 16 80, সমান সমান 16। তাহলে 16 সেকেন্ড কিন্তু টাইম লাগবে 200 মিটার অতিক্রম করতে। তাহলে সঠিক উত্তর আমরা অপশন বি তে পেলাম। নেক্সট নেক্সট দেখো, একটি নল কোনো ট্যাঙ্ক 8 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এইরকম আরো 3টে নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগে? এই অঙ্কটা করার জন্য আমরা কোনো খাতা পেন ইউজ করবো না, জাস্ট একটা কনসেপ্ট দিয়ে আমরা অঙ্কটা করব, দিয়ে বেরিয়ে যাব। দেখো, কোনো একটা নল 8 ঘন্টায় পূর্ণ করছে, জাস্ট কনসেপ্টটা বোঝো। এই ধরনের অঙ্ক আসলে তোমরা খাতা কলম ছাড়া করতে পারবে, 100% করতে পারবে। দেখে নাও কিভাবে। কোনো একটা নল 8 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে তার অর্ধপূর্ণ ট্যাঙ্ক, তার মানে কি 4 ঘন্টায় অর্ধেক পূর্ণ করে রেখেছে, বাকি 4 ঘন্টার কাজ বাকি আছে। যদি একটা নল সেই কাজটা করে তবে 4 ঘন্টা লাগবে। তাহলে ফার্স্টে 4 ঘন্টা কাজ হয়ে গেছে, বলা হলো একটা নল তো আছেই, আরো 3টে নল, তার মানে মোট কটা নল হলো, 4টে নল হলো। তাহলে একটা নল বাকি অর্ধেক পূর্ণ করতে 4 ঘন্টা সময় নিত। তাহলে এখন নল হলো কটা, আরো 3টে, মানে 4টে নল। 4টে নলের কত সময় লাগবে, একটা নলের যদি 4 ঘন্টা লাগে, তাহলে 4টে নলের কত ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে। তাহলে 1 ঘন্টা যদি লাগে, আগে 4 ঘন্টায় পূর্ণ ছিল, 4 ঘন্টা লেগেছে, আর পরের 1 ঘন্টা, অর্থাৎ মোট আমার লাগছে 4 আর 1 5 ঘন্টা। তাহলে সূত্র আমরা কোনো কাজে লাগালাম না, কিন্তু 5 ঘন্টা উত্তর আমরা পেয়ে গেলাম। বুঝতে পারলে? আশা করি তোমরা এইভাবে, এই কনসেপ্টে তোমরা কিন্তু কাজে লাগাবে। তাহলে আমরা এবার একটু লিখে করার চেষ্টা করছি। টোটাল কাজ 8 ঘন্টা, তাহলে হাফ কাজ, হাফ ওয়ার্ক কত, 4 আওয়ার। 4 আওয়ার। এবার এই 4 আওয়ার লাগবে একটা পাইপের, ওয়ান পাইপের ক্ষেত্রে 4 আওয়ার লাগছে।
তাহলে আরো তিনটে, একটা পাইপ তার সাথে আরো তিনটে পাইপ যোগ হলো, তাহলে এই তিনটে পাইপ আর একটা পাইপ, চারটে পাইপ হলো। চারটে পাইপের কত ঘন্টা লাগবে? একটা পাইপের যদি 4 ঘন্টা লাগে, তাহলে এই চারটে পাইপের কত ঘন্টা লাগবে? চারটে পাইপের নিশ্চয় 1 ঘন্টা লাগবে। তাহলে আগে অর্ধেক পাইপ দেখো, অর্ধেক কাজ ছিল 4 ঘন্টা করে রেখেছে, এবং বাকি অর্ধেক 4 ঘন্টার কাজ ছিল সেটা 1 ঘন্টায় করলো। তাহলে টোটাল আমার হয়ে গেল 4+1 মানে হচ্ছে 5 ঘন্টায়। অপশন অপশন বি তে রয়েছে 5 ঘন্টা। তোমরা এভাবেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে করে নাও। 25 জন পুরুষ একটি কাজ 10 দিনে করতে পারে, 20 জন বালক ওই কাজটি 10 দিনে 50 দিনে করতে পারে। তবে 5 জন বালক ও 5 জন পুরুষ ওই কাজ একত্রে কত দিনে করবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে বলে রাখি। যখন মেন ওয়ার্কার যারা কাজ করবে তাদের সংখ্যা গুণ যদি দিনের সংখ্যা এরকম করতে পারো, তাহলে ভাববে যে লোক সংখ্যা এবং দিন সংখ্যা ওই কাজটা করতে কতদিন সময় লাগছে এবং কতজন মিলে করছে, এটাকে যদি গুণ করো তাহলে তোমরা কি পাবে? তাহলে আমরা পেয়ে যাব প্রত্যেকে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক আমরা পাই। এই কনসেপ্টটা থাকা খুব জরুরি। তাহলে আমরা দেখতে পেলাম যে 25 জন পুরুষ কোন একটি কাজ 10 দিনে করেছে। তাহলে 25 জন পুরুষ গুণ 10 দিন, তাহলে এটা কি? এটা একটা টোটাল কাজ। টোটাল কাজের পরিমাণ এই। আবার 20 জন বালক সেই কাজটি 50 দিনে করেছে, অর্থাৎ 50 দিনে করেছে। তাহলে এটাও কি? এই কাজটা। তাহলে এটাও টোটাল কাজ পেলাম আমি, এটাও টোটাল কাজ পেলাম। তাহলে এই টোটাল কাজের পরিমাণটা কি? সেম। দুদিকেরই কিন্তু টোটাল কাজের পরিমাণটা একই, কারণ একই কাজ ভিন্ন ভিন্ন লোকে করেছে বলে ভিন্ন ভিন্ন সময় লেগেছে। তাহলে টোটাল কাজ এটা। কিন্তু এখানে দেখো, এখানে আমরা দেখতে পাবো যে এই 25 জন কিন্তু ম্যান ছিল, তাহলে আমরা ম্যানটাকে এর সাথে গুণ আকারে লিখবো। আর এই যে 20 জন কিন্তু বালক ছিল। বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা লিখবো কি? কাটাকাটি করে নিতে পারি। এবার দেখো, 25 25 দুগুণে 50, এই শূন্য কাটছি, তার মানে একটা মেন সমান সমান 4টে বালক, অর্থাৎ একজন পুরুষ সমান 4 জন বালক। এবার এই কাজটাই দেখো 5 জন বালক ও 5 জন পুরুষ, তাহলে 5 জন বালক এবং 5 জন পুরুষ এরা মিলে করেছে। 5 জন বালক প্লাস 5 জন পুরুষ মিলে করেছে। তাহলে একজন মেন বা একজন পুরুষ সমান যদি 4 জন বালক হয়, তাহলে 5 জন পুরুষ সমান কতজন হবে? এর থেকে 4 গুণ 4 মানে 20 জন বালক হবে। তাহলে 5 জন বালক তার সাথে আমাদের আরো এক্সট্রা যোগ হলো, এই 5 জন পুরুষের পরিবর্তে আমরা 20 জন বালককে নেব, দিয়ে আমাদের হয়ে গেল এখন 25 জন বালক। মানে এই টোটাল কাজটা এইভাবে পার্ট পার্ট করে লোক না নিয়ে আমরা কনভার্ট করে নিলাম টোটালটাই বালকে। তাহলে দেখো, 20 জন বালকের কোনো একটা কাজ করতে 50 দিন লেগেছিল, তাহলে একজন বালকের নিশ্চয় বেশি দিন সময় লাগবে, তাহলে সেটা গুণ হয়ে যাবে। এবং 25 জন বালকে সেই কাজটা কত দিনে করবে? নিশ্চয় বাই 25, একজনের থেকে কম লাগবে, তাই কেটে আমরা করলাম 40। তাহলে কাটাকাটি করে আমরা দেখতে পেলাম যে 40 আমাদের উত্তর হয়ে গেল। অপশন সিতে দেখো উত্তর রয়েছে 40 দিনে। নেক্সট দেখো যে 17 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 17 এবং 272 হলে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল কত? এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে প্রত্যেকে মনে রাখবে যে 17 থেকে বৃহত্তর যেহেতু চেয়েছে, তাই 17টা কিন্তু ন্যূনতম, অর্থাৎ সেটাই কিন্তু গসাগু। দেখো দেখো এখানে গসাগু দেওয়াই আছে 17, 17 গসাগু এবং লসাগু 272। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আগে যে লসাগু থাকে তাকে ভেঙে নিতে হয়, তাহলে আমরা সেই ছোট ছোট সংখ্যাগুলো আমরা পেয়ে যাবো। 2 দিয়ে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো 136, 2 2 দিয়ে ভাঙার পরে আমরা এবার করব 68, আবার যদি 2 দিই তাহলে হবে 34, আবার যদি 2 দিই তাহলে পাবো 17। অর্থাৎ যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো একটা হতে পারে 17, প্রত্যেকটা কিন্তু ভালো করে খেয়াল করবে যে 17 একটা সংখ্যা, কিন্তু 17 অপেক্ষা বৃহত্তর যেহেতু, তাই এই সংখ্যাটা আর নেওয়া চলবে না, কারণ কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে 17 অপেক্ষা বৃহত্তর। তার মানে 34 থেকে শুরু হবে, 34, 68, 100 কত 136 এবং 272, এই প্রত্যেকটা সংখ্যা। তাহলে এদের মধ্যে আমাদেরকে চেয়েছে যে এই দুটোর মধ্যে দেখো 136 আর 34, এই দুটো সংখ্যাকে আমরা যদি নিই, 136 যোগ 34 এই দুটোকে আমরা যদি নিই তাহলে আমরা পাবো 170, এবং এই দুটোর ক্ষেত্রেই কিন্তু গসাগু কিন্তু 17 থাকছে। তুমি 68 নাও, 136 নাও, দেখো এদের মধ্যে তুমি কিন্তু এই এটা পাবে না। সুতরাং আমরা যেটুকু পাওয়ার যে 17 আমাদেরকে ন্যূনতম গসাগু রাখতে হবে এবং লসাগু রাখতে হবে 272, এবং সেটা হিসাব করে দেখছি যে কেবলমাত্র এই দুটো ক্রাইটেরিয়া
ফুলফিল করে 136 এবং 34 এর মধ্যে। তাই এদের যোগফল কত হবে? 170। অপশন এ তে রয়েছে 170। সো এ পর্যন্তই থাকলো। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও আর ভালো করে তোমরা পরীক্ষা দাও। সকলের পরীক্ষা খুব ভালো হোক। সকলের জন্য শুভকামনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আমাদের চ্যানেলের জুড়ে থাকো।